আরও কাছে ঢাকা, বেইজিং, নমনীয় দিল্লি। আমি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দিয়েই শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি প্রধানমন্ত্রী বেইজিং সফর করছেন, আমি সেই তার সফরের কিছু অংশ উল্লেখ করতে চাই। আজকেও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিস্তার এবং নদী ব্যবস্থাপনা, দুই দেশ একসঙ্গে কাজ করবে, এটি বাংলাদেশের জন্য একটি বড় একটি খবর। এছাড়া ব্যবসা বাণিজ্য বিনিয়োগের বিষয় নিয়েও প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। আমি কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আমি আপনার কাছে আসতে চাই, ফুয়াদ ভাই, কি আপনার কাছে কেমন মনে হচ্ছে? এর পাশাপাশি আরেকটি ঘটনা আমরা দেখেছি যে আজকে দুপুরেই ভারতের যে হাই কমিশনার আছেন দীনেশ ত্রিবেদী, তিনি আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে বাংলাদেশিদের জন্য 28 তারিখ থেকে আবেদন করা যাবে ট্যুরিস্ট ভিসা, যেটি বন্ধ রেখেছিল তারা। 2 বছরের বেশি সময় পর সেই ভিসা আবার চালু করলো। আপনি এই দুই ঘটনাকে কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, নদী ব্যবস্থাপনা নিয়ে আপনার মনে থাকবার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন চায়না গিয়েছিলেন, উনি কিন্তু তখন এই বিষয়ে বলেছিলেন চায়নার যে আগামী 100 বছরের আমাদের এই বদ্বীপের নদী ব্যবস্থাপনাটা কেমন হতে পারে সেই ব্যাপারে একটা প্রস্তাবনা দেওয়া, আমরা কীভাবে বাইল্যাটারালি পরে এগুলো নিয়ে কাজ করতে পারি। বাংলাদেশের আমলাতন্ত্রের এবং ভিজিটের প্রবলেম হচ্ছে যে, আমি ইন্টারনালি যেটা জানি আর কি, সেটা হচ্ছে যত হইচই করে ছবি তোলা হয় স্টেট সফরের, যাওয়া আসা হচ্ছে, এতগুলো চুক্তি এমওইউ স্বাক্ষরিত হয়েছে, এরপরে ফিরে আসার পরে যে কাজগুলোকে মানে ফলো আপ করা, অ্যাক্সেলারেট করা, স্পিড আপ করা, এইটাতে আমাদের ব্যুরোক্রেসি ভেরি পুয়ার আর কি। তাদের কার্যকারিতা খুব দুর্বল। এবং বিভিন্ন সময় দেখেছি যে, দেখবেন যে আমাদের যে একজন স্পেশাল এইড ছিলেন ফয়েজ আহমদ তাইয়েব, উনিও কদিন আগে এটা নিয়ে ডিটেলস লিখেছেন যে ওনার 1 বছর প্লাস সময়টাতে উনি দেখেছেন এরকম কতগুলো চুক্তি হয়েছে, অথবা অনেকগুলো চুক্তি আগে হয়েছে কিন্তু ফাংশনাল না, 5-7-10 বছর ধরে টেবিলে পড়ে আছে। ইভেন ধরেন কী কী জিনিস কিনবেন ওই প্রজেক্টের জন্য, যেই স্পেসিফিকেশনে যেই দামে আপনি চুক্তিবদ্ধ হবার প্রস্তাব দিয়েছেন, সেটা 10 বছর পর তো বদলে গেছে। আপনি হয়তো ওই প্রযুক্তিটা ব্যবহার করছেন না, দেখা গেছে চুক্তিগুলো আর কার্যকর হয় না, মানে শেলফে চলে যায়। তো সেক্ষেত্রে গত বছরের ওইটা নিয়ে আমরা জানতে চাই যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আলোচনাটা হয়েছিল সেটার আসলে কি আপডেট হয়েছে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ওনার আমাদের পক্ষ থেকে বলা দরকার যে আমাদের এই কনভারসেশনটা কি গত বছরের কনভারসেশনের এক্সটেনশন কিনা, ফলো আপ কিনা, যে কিছু দূর এগিয়েছে আমরা বাকিটা এগিয়ে নিচ্ছি। যেমন ধরেন ট্রাফিক লাইট যেগুলো জ্বলছে, অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কাজ শুরু করে দিয়ে গেছে। বিএনপি সরকার এসে পদ্মা ব্যারেজের কাজ একনেকে পাশ করলো, এটা তত্ত্বাবধায়ক সরকারের সময়টা ফাইনাল হয়ে গেছে, শুধুমাত্র একনেকে উঠেছে বলা হয়েছে এত বড় একটা প্রকল্প রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিলে ভালো হবে। তো এরকম অনেকগুলো কাজের আমরা ফলো আপ জানতে পারলে ভালো হতো। আর যেটা সাহায্য চেয়েছে, এটা সার্টেনলি চায়না এই ব্যাপারে যথেষ্ট এক্সপার্টিজ আছে, এবং চায়নার অভিজ্ঞতাও কিন্তু আবার প্রজন্মগতভাবে আবার বদলেছে। ধরেন 30 বছর আগে সে যে ওয়াটার ম্যানেজমেন্টটা করেছে, হুয়াংহো থেকে শুরু করে বড় বড় নদীগুলো যে ম্যানেজমেন্ট করেছে, এটা কিন্তু বড় বড় শহরগুলোতে ডিজাস্টার করে ফেলছে। মানে ফ্লাড হয়ে যাচ্ছে, আপনার ওয়াটার যে মানে বাইপাস করবার যে ক্যানেলিং সিস্টেম সেটা সাফিসিয়েন্টলি মডার্ন ছিল না। তো সে জায়গাতে আপনার এই ম্যানেজমেন্টের চায়নাও শিখেছে তার নিজের অভিজ্ঞতা থেকে। তো সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের ব্রহ্মপুত্রের আপনার অরিজিন তো ওইখানে, তিব্বত মানস সরোবর থেকে এসছে। তো হলো এই ওয়াটার ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ, যেহেতু গঙ্গাতে বাঁধ আছে, অন্য যে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, 300-র কম বেশি নদী নালা আমাদের শুকিয়ে গেছে গত 50 বছরে ফারাক্কা বাঁধের কারণে। অতএব সেই জায়গাগুলোতে কি অভিজ্ঞতা লাগালে যদি ব্রহ্মপুত্র বেসিনের ওয়াটার ক্যানেলিং করা যায় কিনা, ক্যানেলিং করে ওই নদীগুলোকে জীবিত করা যায় কিনা, যেটা পদ্মা ব্যারেজকে আরও স্ট্রেনদেন করবে, সে আলোচনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এগুলো আরও বিস্তারিত হওয়া দরকার। আমাদেরকে ইনফর্ম করা দরকার জাতিকে। পার্লামেন্টে আমার সার্টেনলি প্রাইম মিনিস্টার ফিরে আসলে পার্লামেন্টে অবশ্যই ওনার সফরের আপডেট দেবেন, তখন আমাদের মন্তব্য করতে আরেকটু সুবিধা হবে।
ভারতের বিষয় যেটা বলেছেন আসলে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। প্রশ্ন হচ্ছে যে মানে বাংলাদেশে একটা দালাল শ্রেণী গত ৬-৭ দশকে তৈরি করেছে ভারত, যারা ভারতকে খুব গুরুত্বপূর্ণ আকারে দিয়েছে। ভারতে যে মানুষ ২ বছর যায় নাই, ট্রিটমেন্ট নিতে পারে নাই, যদিও খুবই লো স্কেলে ভিসা টিসা ছিল, চিকিৎসা ভিসা, তাহলে কি আমাদের সব লোক মুড়ে টরে রাস্তায় পড়েছিল? লক্ষ লক্ষ মানুষ হার্ট ফাউন্ডেশনের সামনে, ঢাকা মেডিকেলের সামনে পড়ে, কারণ ভারতে ভিসা পায় নাই, যেতে পারে নাই। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ, ভারতের সবচেয়ে বড় ট্যুরিস্ট কোন দেশ থেকে যায়? আমাদের দেশ থেকে যায়। ১০-১২ লক্ষ লোক যায়, হাজার হাজার কোটি টাকা সেখানে যায়। কলকাতা সেভেন সিস্টার্সের ইকোনমি পড়ে গেছে, ধসে গেছে। তারপরে ভিসা দিলে কি বাংলাদেশিরা যাবে? শুভেন্দু অধিকারী, অমিত শাহ থেকে শুরু করে এদিকে হেমন্ত শর্মারা এই যে ধরনের কথা বলছে, প্রত্যেক দিন বাংলাদেশিদেরকে অবজ্ঞা করে, অসম্মান করে, অমর্যাদাকর কথা বলছে। বাংলাদেশিদেরকে এত টাকা পড়ছে আর কোনো দেশ নাই ঘুরতে যাওয়ার? এত ফকিন্নি হয়ে গেছে এই দেশের মানুষ যে ইন্ডিয়াতে ঘুরতে যাইতে হবে? এই পরিমাণ অপমান সয়ে বাংলাদেশিরা কি গত ২-২.৫ বছরে ঘুরতে যায় নাই? মালদ্বীপে কি আমাদের ট্যুরিস্টের সংখ্যা বাড়ে নাই? নেপালে বাড়ে নাই? ভুটানে বাড়ে নাই? শ্রীলঙ্কায় বাড়ে নাই? মালয়েশিয়াতে, পাকিস্তানে বাড়ে নাই? চায়নাতে যাওয়া কি বাড়ে নাই? আমাদের ট্রিটমেন্টের কি ডিফারেন্ট এভিনিউ, বিকল্প এভিনিউ তৈরি হয় নাই? হয়েছে তো। অতএব এইখানে সে ভিসা দিল কি দিল নাই, জাস্ট ইররেলেভেন্ট আমার কাছে। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের যাদের ন্যূনতম কোনো আগ্রহ নাই, বাংলাদেশের জাতীয়তাবাদে পছন্দ করে, বাংলাদেশপন্থী রাজনীতিতে পছন্দ করে, বাংলাদেশের স্বাধীনতায় পছন্দ করে এমন মানুষ এই খবরে খুব বেশি আপ্লুত হবে বলে আমার কাছে মনে হয় না আর কি। আজকেই কেন এই ঘোষণাটা দীনেশ ত্রিবেদীকে দিতে হলো, বা আজকেই ভারতের পক্ষ থেকে এরকম সংবাদ বাংলাদেশে কেন দিতে হলো? কারণ কি মনে হয় আপনার কাছে? কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কি মনে হয় সেটা? আমার কাছে মনে হয় না ভারত কূটনৈতিকভাবে খুবই চিন্তাশীল কোনো জাতি, এমনটা আমার কাছে মনে হয় নাই। আমি ইভেন ইন্ডিয়ান একাডেমিক এবং ইন্ডিয়ান লোকদের সাথে আমি ইনভলভ হয়ে দেখি, তাদেরকে বোঝার চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টাও করেছি। তোমরা যে আওয়ামী লীগের বাক্সে ডিমগুলো রাখলা, রাইখা কি করছো? জামাতকে 18 সিট থেকে 80 সিটে পাঠাইছো, আর হাসিনারে গণভবন থেকে দিল্লিতে পাঠাইছো। আর আমাদের ইতিহাসে ভারত এখন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র বাংলাদেশিদের কাছে। এটা কি তোমার পলিসি সাকসেস? এটা তোমার ডিপ্লোম্যাটিক সাকসেস? তো এটা তোমার ডিজাস্টার, ফেইলিয়ার। তো সেই জায়গাতে আজকে কেন করেছে, অন্যদিনও করলে কিছু যায় আসতো না। যেটা হয়েছে যে ভারত মনে করতেছিল যে আমরা মনে হয় ঠেকা গেছি, পারতেছি না, একটু এই সনাতনীদেরকে মাঠে নামাইছে, পলাশবাড়িতে মন্দির নিয়ে ঝামেলা করছে, শিব আর রাম ভক্ত বনাম সনাতনী হিন্দুদেরকে মুখোমুখি করবে, কেওয়াস লাগাবে। 23শে জুন ছিল আওয়ামী লীগের মিছিলে 2-4-5টা হিন্দু মাইরা ফেলার ঘটনা ঘটাবে। এই ফাঁদে তো আমরা কেউ পা দেই নাই। এখন বুঝতে পারতেছে যে তাদের এই যে চাণক্য নীতিটা যেটা ছিল, এই কাজগুলো ফেল করেছে। রংপুর কেটে নেবে, তারপরে চট্টগ্রাম কেটে নেবে, পরিকল্পিতভাবে রংপুরে এবং চট্টগ্রামে আপনার হিন্দুদেরকে আপনার সেটেল করানোর পরিকল্পনা চলছে। আমরা এরকম লেখাজোখা পড়লাম, আমাদের দু একজন গোয়েন্দা বন্ধুবান্ধব যারা আছেন বিভিন্ন ফোর্সে কাজ করেন, তারাও বলেছেন হিন্দুদেরকে উইদিন দ্য কমিউনিটি পরিকল্পিতভাবে বলা হচ্ছে জমি কিনে সেটেল হওয়ার জন্য রংপুর বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে। এখন এগুলো করে কি সফল হবে? ওয়ার্ক করে নাই তো, এগুলো কোনোটা ওয়ার্ক করতেছে না। বরং যেটা হচ্ছে দিল্লি বিরোধী ফেনোমেনা আরও বাড়তেছে। মানে যেই কাজগুলো করলে বাংলাদেশে বন্ধুত্বের মানে নমুনা পাওয়া যেত, সেই জিনিসগুলো তারা করছে না। তারা একই ভুল পদ্ধতি, একই ভুল সিদ্ধান্ত, একই উস্কানি। আপনি ওইদিকে কাঁটাতার নিয়ে আলোচনা করছেন, সীমান্তে পুশিন করছেন, আবার বলছেন একই জল, একই গঙ্গা, একই আকাশ বাতাস, সবাই মিলে আমরা একটা ক্রিকেট টিম বানায় ফেলবো। তো আপনি কাঁটাতারে বেড়া দিয়ে বানাবেন, আমাদের লোকদেরকে হত্যা করে বানাবেন। মানে আপনার কথা কাজে পলিসি কনসিস্টেন্সি থাকতে হবে না, নীতি সামঞ্জস্য থাকতে হবে। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। তাই উনি আজকে করুক, হতে পারে চায়নাকে একটু বাউন্স ব্যাক করবার জন্য হয়তো করে থাকতে পারে, যে চায়নার সাথে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসতেছে, চায়না থেকে অনেক কিছু নিয়ে আসবে, ইনভেস্টমেন্টের ঘোষণা হয়তো দেবে, চায়না কত টাকা ইনভেস্ট করবে বাংলাদেশে, কোন কোন প্রজেক্টে তারা ফান্ডিং করবে, সেগুলোর আলোচনা যেহেতু আসবে, সেরকম সময় যেন ভারতীয় দালাল যারা আছে তারা যেন অ্যাটলিস্ট গণমাধ্যমে টকশোতে এসে বলতে পারে, না ভারতও তো আমাদেরকে দিয়েছে। মানে ভারত ভিসা ওপেন করছে, আমাদের দেশের লোকরা যেভাবে বলা বলি করবে এটা, এই দালালরা, যে একটা বিশাল জিনিস আমাকে দিচ্ছে, ভাবছেন এরকম যে আমার ভিসা অ্যাপ্লিকেশন করা লাগবে না, টাকাও দিতে হবে না, ওখানে গেলে আমার কলকাতায় আর দিল্লিতে ফ্রি খাওয়াইবো, আমার হোটেলে ফ্রি রাখবে। বাস্তবতা তো এরকম না। অতএব ভারত যদি পলিসি ইস্যুতে তার ডিজাস্টারগুলোকে অ্যাকনলেজ না করে, সে বাংলাদেশিরা তাকে যে যে কারণে ঘৃণা করে,
অপছন্দ করে সেগুলোকে যদি সে অ্যাড্রেস না করে শুধুমাত্র ভিসা ইস্যু দিয়ে বাংলাদেশের তরুণদেরকে, বাংলাদেশের ইয়াং জেনারেশন, বাংলাদেশপন্থী মানুষকে খুশি করতে পারবে এত ছোট বিষয় দিয়ে, আমরা মনে হয় সেই সময়টাতে আর বাস করছি না। জি।